বাবা অধীর আগ্রহ নিয়ে বসে আছে কবে জেল থেকে মুক্তি পাবে আর কবে তার স্ত্রী হত্যার প্রতিশোধ নেবে। মেয়েকে দু চোখ ভরে দেখবে, অথচ মেয়ে তার মুখ তার বাবাকে দেখাতেই চায় না। কেননা একজন খুনিকে তার বাবা বলে পরিচয় দিতে ঘৃণা লাগে। তাই তো ছোট থেকেই সবাইকে বলে আসছে যে তার বাবা বিদেশে থাকে। কথা বলছিলাম 2024 সালের লেটেস্ট মুভি সাইরেনকে নিয়ে। মুভির লিড রোলে অ্যাক্টিং করেছে জয়ম রবি। সাসপেন্স, থ্রিলার আর সাথে চরম লেভেলের ইমোশন তোমার মনকে প্রশান্তি এনে দিবে। তাই বাড়তি কথা না বলে চলো শুরু করা যাক আজকের এক্সপ্লেইন। মুভির শুরুতেই আমরা এক ব্যক্তিকে দেখতে পাই যে কিনা রাতের অন্ধকারে নির্জন জায়গায় এক লোককে বস্তায় ভরে এনে কুপিয়ে হত্যা করে। এরপর আমরা এক স্কুলের দৃশ্য দেখতে পাই। স্কুলের একটা প্রতিযোগিতা চলছে। প্রত্যেক স্টুডেন্ট তার বাবার সম্পর্কে কথা বলছে। যে যত ভালো স্পিচ দিতে পারবে সে হবে বিজয়ী। আর এই প্রতিযোগিতায় বিজয়ী হয় মালার। কিন্তু মালার যখন ছোট তখন তার বাবা কাউকে খুন করে জেলে যায়। মালার সবাইকে বলতো যে তার বাবা বিদেশে থাকে। এখন আমরা এক জেলের দৃশ্য দেখতে পাই। আর এখানে আমাদেরকে মুভির মেন ক্যারেক্টার থিলগানকে দেখানো হয়। পুলিশ অফিসার থিলগানকে বলে অনেকেই তো পারল নিয়ে বাইরে যেতে চায়, কিন্তু এত বছর হয়ে গেল তুমি কেন যাচ্ছ না? তোমার মা পারলের জন্য আবেদন করেছে। তোমার বাবা নাকি অনেক অসুস্থ। তুমি তোমার বাবাকে যে একবার দেখে আসো। থিলগান তখন বলে আমি ভেবে আপনাকে জানাবো। যারা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছে তারা তাদের নিজের ইচ্ছা পূরণ করতে বাইরে যেতে পারে, আর এই ব্যবস্থাকে পারল বলে। তবে একজন পুলিশ অফিসার আসামির সাথে সব সময় থাকবে, আর প্রত্যেকদিন ওই আসামিকে থানায় এসে হাজিরা দিতে হবে। এখন আমাদের নন্দিনীকে দেখানো হয়। ইনভেস্টিগেশন করার সময় এক লোক হার্ট অ্যাটাক করে মারা যায়, কিন্তু ডিপার্টমেন্ট থেকে নন্দিনীকে সাসপেন্স করা হয়। কারণ সবার ধারণা ছিল নন্দিনী ওই লোককে তদন্তের নামে মার্ডার করেছে, কিন্তু মেডিকেল রিপোর্ট নন্দিনীর পক্ষে ছিল। তাই নন্দিনী আবারও রিজয়েন করে। আর এদিকে থিলগান পুলিশকে বলে যে সে পারলে বাইরে যাওয়ার জন্য প্রস্তুত। স্কুল থেকে ফিরে মালার যখন জানতে পারে তার বাবা বাড়িতে ফিরে আসবে, তখন মালার তার সবকিছু ব্যাগে ভরে দেয়াল থেকে ছবিগুলোও নিয়ে নেয়। কারণ মালার চায় না তার মুখ কোনো খুনিকে দেখাতে। 14 বছর পর বাড়ি ফিরে থিলগান। থিলগানের মা কান্না করতে করতে থিলগানকে জড়িয়ে ধরে। থিলগানের মা থিলগানকে বরণ করে নেয়। 14 বছর আগেও এই মা তার ছেলেকে আর ছেলের বউকে ঠিক এভাবেই বরণ করেছিল। থিলগান ভেতরে ঢুকে চারপাশে তাকাতে থাকে, আর সেই সাথে তার পুরনো দিনের কথাগুলো মনে পড়ছিল। থিলগান পরিবারের সবার সাথে পরিচিত হয়। থিলগান দেয়ালে থাকা ছবিগুলো দেখছিল। তখন তার মা বলে তুমি বাড়ি আসবে বলে তোমার মেয়ে কামাক্ষীদের বাড়িতে চলে গেছে। থিলগান তখন বলে আমি এখানে 2 সপ্তাহ থাকবো। এই কয়েকদিন ওকে কেউ ডিস্টার্ব করবে না। থিলগান তার ভাইকে বলে কুট্টোরের কাছে আমার যে জমিটা আছে ওইটা আমি বিক্রি করতে চাই। আমি উকিলের সাথে আগে থেকেই কথা বলে রেখেছি, বাকি কাজগুলো তোমরা করবে। এরপর আমরা এক রাজনৈতিক নেতা মানিক্কামকে দেখতে পাই। মানিক্কাম আনবুকে বলে এতদিন যেমন তুই আমার পাশে ছিলি, এখন থেকে আমার ছেলের সাথে থেকে ওকে নির্বাচনে জিতিয়ে দিবি। কিন্তু আনবু মনে মনে অনেক ক্ষিপ্ত। আনবু ভেবেছিল মানিক্কামের পর হয়তো আনবু নির্বাচন করবে, কিন্তু মাঝে চলে আসে মানিক্কামের ছেলে। তাই আনবু মানিক্কামকে খুন করার জন্য একজনকে সুপারি দেয়। এরপর আমরা বেলাঙ্কানিকে দেখতে পাই। থিলগানকে নজরে রাখার জন্য একে দায়িত্ব দেওয়া হয়েছে। বেলাঙ্কানি থিলগানকে নিয়ে থানায় যায় হাজিরা দেওয়ার জন্য। আর এই থানাতেই নন্দিনী রিজয়েন করেছে। নন্দিনী থিলগানকে বলে হাজিরা দেওয়ার সময় 9টা, কিন্তু এখন বাজে 9:30। কাল থেকে যদি লেট হয় তাহলে তোমার পারল ক্যান্সেল করে দিব। বাড়িতে ফেরার পর থেকে এখনো পর্যন্ত থিলগান তার মেয়েকে দেখেনি। থিলগানের মা এসে থিলগানকে বলে রাস্তার মধ্যে গাছ ভেঙে পড়েছে, আজকে স্কুল বাস আসবে না, মালার হেঁটেই আসবে। তুমি যাও আর তোমার মেয়েকে দেখে আসো। থিলগান তখন তার মেয়েকে দেখতে স্কুলের দিকে যায়, কিন্তু হঠাৎ বৃষ্টি আসায় থিলগান একটা চায়ের দোকানের নিচে যায়। আর একটু পর সেখানে মালার চলে আসে। মেয়েকে দেখে থিলগান আড়ালে চলে যায় আর মেয়েকে মন ভরে দেখতে থাকে। এত বছর পর মেয়েকে দেখে থিলগানের চোখ বেয়ে পানি চলে আসে। একটু পর দোকানে কিছু পকেটের ছেলে আসে আর মালার সাথে ইপটিজিং করতে থাকে। মালার তখন সেখান থেকে চলে যায়। মালার কেঁদে কেঁদে তার বান্ধবীকে বলে আজ যদি আমার বাবা থাকতো তাহলে ঠিকই ওই বদমাইশ ছেলেদের শায়েস্তা করতো। মেয়েকে ইপটিজিং করায় থিলগান ওই ছেলেগুলোর সাথে মারপিট করে। তখন সেখানে পুলিশ আসাতে থিলগান পালিয়ে যায়। পুলিশ তখন ওই ছেলেগুলোকে থানায় নিয়ে যায়। পরদিন সকালে থিলগান হাজিরা দিতে গেলে ছেলেগুলো পুলিশকে বলে স্যার এই লোকটাই আমাদেরকে মেরেছিল। পুলিশ তখন থিলগানকে বলে পারলে থাকা অবস্থায় মারামারি করা নন্দিনী ম্যাম আসুক, তোর পারল ক্যান্সেল করে দিব। থিলগান তখন বলে স্যার 14 বছর পর আমি আজ প্রথম আমার মেয়েকে দেখতে পাই, আর এই ছেলেগুলো আমার মেয়ের সাথে ইপটিজিং করেছে, তাই আমি ওদের সাথে মারপিট করেছি। পুলিশ তখন ওই ছেলেগুলোকে আবারও জেলে ভরে দেয় আর থিলগানকে বলে এই ছেলেগুলো ভালো না, তুমি সাবধানে থেকো। এরপর আমরা দেখতে পাই থিলগান আর বেলাঙ্কানি একটা মদের দোকানে আসে। অনেকদিন হলো খাওয়া হয় না, তাই বেলাঙ্কানিকে কথার জালে ফাঁসিয়ে দোস্ত বানিয়ে দুজনে মদ খেতে আসে। একটু পর সেখানে আনবু আর মানিক্কামও আসে। আনবু মানিক্কামকে রেখে চলে যায় আর মানিককে ফোন দিয়ে বলে আমি মানিক্কামকে একা রেখে চলে গেলাম, এবার
তোর কাজ তুই কর। মদ নিয়ে থিলগান আর বেলাঙ্কানি একটা নির্জন জায়গায় যায় আর দুজন মিলে আসর জমায়। একটু পরে বেলাঙ্কানি ঘুমিয়ে পড়ে। এখন আমরা দেখি মানি ওই মদের দোকানে আসে আর মানিককামকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে। সকালবেলা নন্দিনী আর তার টিম আসে তদন্ত করতে। আসলে মানিককামের চক্রান্তের জন্যই নন্দিনীকে সাসপেন্স করা হয়েছিল। তাই ডিএসপি স্যারের ধারণা নন্দিনী এই কাজটা ভালোভাবে করবে না। নন্দিনী তখন বলে, স্যার অলরেডি তদন্ত শুরু হয়ে গেছে, পাবলিক কি বললো তাতে আমার কিছু যায় আসে না। রাতের বেলা আনবু ডিএসপি কে বলে, আমি যদি সেদিন মানিককামের সাথে থাকতাম তাহলে আজ মানিককাম বেঁচে থাকতো। সব দোষ আসলে আমার। ভালো সাজার অভিনয়, একে দেখেই শেখা উচিত। যাই হোক, বেলাঙ্কানি আনবুকে কল দেয় আর থিলগানের জমির ব্যাপারে কথা বলে। আনবু তখন বলে, এখন একটা ঝামেলায় আছি, 1 মাস পরে দেখবো। বেলাঙ্কানি তখন বলে, আমার বন্ধু বিদেশে থাকে, 1 সপ্তাহের মধ্যে চলে যাবে। আনবু তখন বলে, ঠিক আছে, কাল সকাল 8টায় তুই ওকে নিয়ে চলে আয়। আনবু মানিকে বলে, পুলিশ নাকি ওই মদের দোকানে একটা চাকু পেয়েছে, তার উপর নাকি ফিঙ্গারপ্রিন্টও আছে। বাইরে যে ডিএসপি বসে আছে, ও যদি জানতে পারে তাহলে সব শেষ। আনবু মানিকে বলে, এই টাকা তুই তোর বউকে দিয়ে সারেন্ডার কর পুলিশের কাছে। যদি পালানোর চেষ্টা করিস তাহলে জানে মেরে ফেলবো। এরপর আমরা নন্দিনী আর এক ডাক্তারকে দেখতে পাই। ডাক্তার বলে, পোস্টমর্টম রিপোর্টে যা দেখলাম তাতে মানিককামের মৃত্যু চাকুর আঘাতে হয়নি। ওকে বেঁধে কোনো মেটাল দিয়ে উচ্চ আওয়াজ সৃষ্টি করে কানের পর্দা ফাটিয়ে মেরে ফেলা হয়েছে। আর এমন ঘটনা এখন না, এর আগেও 8 বার ঘটেছে। ডেভিড নামের এক খুনি এভাবেই মানুষ মারত। নন্দিনী তখন ডেভিডের সাথে কথা বলতে চায়, কিন্তু এক অফিসার জানায় ডেভিড মারা গেছে আর বেঁচে থাকলেও লাভ হতো না, কারণ ডেভিড না বলতে পারতো আর না শুনতে পারতো। নন্দিনী তখন মদের দোকানে কাজ করা জ্যাকির কাছে জানতে চায় যে ওই রাতে দোকানে আর কে কে আসছিল। নন্দিনী জ্যাকির হাতে তার ঘড়ি দেখতে পায়। নন্দিনী তখন জ্যাকিকে থাপ্পড় মেরে তার ঘড়ি ফিরিয়ে নেয়। জ্যাকি নন্দিনীকে বলে, সেদিন রাতে এক পুলিশ অফিসার আসছিল আর মানিককামের সাথে আনবু আসছিল, কিন্তু আনবু সেদিন মদ না খেয়ে বাড়ি গিয়েছিল। জ্যাকির কথা শুনে নন্দিনী আনবুর বাড়ির দিকে যায়। আর এদিকে থিলগান আর বেলাঙ্কানি জমি বিক্রি করার জন্য আনবুর বাড়িতে আসে। জমির কাগজ গাড়িতেই ভুলে রেখে আসায় বেলাঙ্কানি জমির কাগজ আনতে বাইরে যায় আর থিলগান রুমের বাইরে গিয়ে কবুতরদের খাবার খাওয়াতে থাকে। তখন সেখানে আনবু চলে আসে। আনবু প্রথমে থিলগানকে চিনতে না পারলেও থিলগানের সাথে জমির ব্যাপারে কথা বলতে বলতে আনবুর মনে পড়ে যায় এ হলো অ্যাম্বুলেন্স ড্রাইভার থিলগান। আনবু থিলগানকে বলে, তুই এখানে কি জন্য আসছিস? থিলগান তখন বলে, 14 বছর আগে তুই আমার সাথে যা করেছিলি আমিও আজকে তোর সাথে তাই করতে আসছি। থিলগান আনবুর মাথা পলিথিন ব্যাগ দিয়ে পেঁচিয়ে ফেলে, যার ফলে আনবুর শ্বাসকষ্ট হয়। থিলগান তখন আনবুর দিকে একটা ইনহেলার ছুঁড়ে মারে। আনবু ইনহেলার নেওয়ার কিছুক্ষণ পরে তার ফেসের বিভিন্ন অংশ ফেটে রক্ত বের হয়। আনবু প্রায় 20 বছর যাবৎ শ্বাসকষ্টজনিত রোগের জন্য ইনহেলার ব্যবহার করে আসছে। থিলগান এই সুযোগ ব্যবহার করে ইনহেলারের মধ্যে হাইড্রোজেন সায়ানাইড মিশিয়ে আনবুকে দিয়েছিল, যা ব্যবহার করায় আনবু মারা গিয়েছিল। ডিএসপি অফিসার নন্দিনীকে বলে, তোমার শত্রুরা একের পর এক মারা যাচ্ছে আর তোমার গড়ি মদের দোকানে কি হেঁটে হেঁটে গিয়েছিল? 48 ঘন্টার মধ্যে খুনিকে আমার সামনে দেখতে চাই, না হলে তোমার গড়িকে এভিডেন্স বানিয়ে তোমাকে জেলে ভরে দিব। নন্দিনী তখন জ্যাকিকে ডেকে আনে আর ওই দিন রাতে মদ নিতে কে গিয়েছিল তাকে দেখাতে বলে। জ্যাকি সবাইকে দেখে বলে, ম্যাম এদের মধ্যে কেউ না। নন্দিনী তখন এক পুলিশকে বলে, নাইট শিফটে যারা ছিল সবার ফটো দেখাও। নন্দিনী ডাক্তারকে বলে, আনবুকে যেভাবে খুন করা হয়েছে সেভাবেই এই 3 জনকে খুন করা হয়েছিল। আর এই খুন করেছিল ঋষি। ডেভিড যে প্যাটার্ন ব্যবহার করে মানুষ খুন করত সেই প্যাটার্নে মানিককামকে খুন করা হয়েছিল, আর এখন ঋষির প্যাটার্ন ব্যবহার করে আনবুকে খুন করা হলো। তার মানে ভিন্ন ভিন্ন সময়ের ভিন্ন ভিন্ন কয়েদির প্যাটার্ন ব্যবহার করে মার্ডার করা হচ্ছে। পাশের রুমে এক মহিলার সাথে মূর্তির ঝগড়া শুরু হয়ে যায়। নন্দিনী তখন এগিয়ে গেলে মহিলাটি বলে, ম্যাম আমার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মূর্তি তখন বলে, ম্যাম এর ছেলে একদম ভালো না, চুরির জন্য অনেকবার জেল খেটেছে আর এখন তো ইপটিজিংও শুরু করেছে, মারও খেয়েছে মেয়ের বাবার হাতে। নন্দিনী তখন মেয়ের বাবার নাম জানতে চায়। থিলগানের নাম শুনে নন্দিনী মূর্তিকে বকা দেয়, কারণ পাওয়ালে থাকা কয়েদি মারপিট করছে আর পুলিশ তাকে কিছুই বলেনি। নন্দিনী আবারও তার আগের কাজে ফিরে যায়। নন্দিনী মূর্তিকে ডেকে বলে যে থিলগান কোন জেলে ছিল। পুরনো ফাইল চেক করে জানতে পারে থিলগান 2005 সালে ডেভিডের সাথে সেন্ট্রাল জেলে ছিল, তারপর 2008 সাল থেকে ঋষির সাথে পূজাল জেলে। নন্দিনী তখন বুঝতে পারে মার্ডার থিলগান করেছে আর পুলিশকে কনফিউজ করার জন্য নন্দিনীর ঘড়ি ব্যবহার করা হয়েছিল। আর এদিকে থিলগান তার জমি মানের কাছে বিক্রি করে দেয়। এমন সময় নন্দিনী আসে আর থিলগানকে অ্যারেস্ট করে নিয়ে যায়। রাতের বেলাতেই নন্দিনী থিলগানকে জাজের কাছে নিয়ে যায়। জাজ তখন নন্দিনীকে বলে, তোমার সব কেস কেন রাতে আসে, সকালের জন্য অপেক্ষা করতে পারো না? নন্দিনী তখন বলে, স্যার এই কেসটা একটু আর্জেন্ট। পারলে থাকা এক কয়েদি 2 জনকে খুন করেছে,
আর এক ছেলে গায়েব। নন্দিনী জাজকে বলে যে খুনের জন্য এর সাজা হয়েছে তার আই উইটনেস ছিল আনবু। থিলগান 10 তারিখে বাইরে আসে আর 14 তারিখে প্রথম মার্ডার করে আর 18 তারিখে দ্বিতীয় মার্ডার। আর এই খুনের প্যাটার্নের সাথে থিলগানের জেলের সাথীদের মার্ডারের প্যাটার্নের সাথে মিল আছে। থিলগান তখন বলে তাহলে 8 তারিখের যে মার্ডার হয়েছে তার কি হলো? ওই খুনের প্যাটার্নের সাথেও তো আমার সাথীদের খুনের প্যাটার্নের মিল আছে। জাজ তখন নন্দিনীকে বলে তাহলে 8 তারিখের মার্ডার কে করেছিল? থিলগান তখন বলে স্যার ম্যামের এই খুনের বিষয়ে জানা নেই, কারণ সে নিজেই তখন সাসপেনশনে ছিল। থিলগানের উকিল জাজকে বলে যে দুজন মারা গেছে তাদের সাথে এই ম্যামের শত্রুতা ছিল, তাই তো পারলে থাকা কয়েদের উপর দোষ চাপানোর চেষ্টা করতেছে। জাজ তখন থিলগানকে ছেড়ে দিতে বলে। যাওয়ার সময় নন্দিনী থিলগানকে বলে একবার ভিকিকে খুঁজে পাই, তারপর প্রমাণ করে ছাড়বো যে এই খুন দুটোই তুমি করেছো। এরপর আমাদেরকে ফ্ল্যাশব্যাকের দৃশ্য দেখানো হয়। জেলে থাকা অবস্থায় কালীমুত্তুর সাথে থিলগানের ভালো একটা সম্পর্ক হয়। থিলগান জেলে থাকা কয়েদিদের জীবনের মূল্য সম্পর্কে বোঝাতো আর তাদের থেকেই মানুষ হত্যার নতুন নতুন কৌশল সম্পর্কে জানতো। কালীমুত্তু জেল থেকে মুক্তি পেলে থিলগানকে একটা নাম্বার দিয়ে বলে যেদিন তোমার শত্রুদের মেরে ফেলার জন্য প্রস্তুত হবে সেদিন আমাকে কল দিবে, আমি তোমাকে সাহায্য করব। থিলগান পারল নিয়ে বের হওয়ার আগে কালীমুত্তুকে ফোন দিয়ে একটা ঠিকানায় যেতে বলে আর বলে অ্যাম্বুলেন্স ড্রাইভার গণেশকে আমার নাম বললে ও তোমাকে একটা বেওয়ারিশ লাশ দেবে, ব্রিজের ওপারে নিয়ে গলার কাছে কুপিয়ে ফেলে রাখবে। কালীমুত্তু তখন থিলগানের কথা মতো এক মারা যাওয়া মানুষকে আবারও মেরে ব্রিজের পাশে রেখে যায়। আর এই ঘটনাটাই ছিল 8 তারিখের ঘটনা। আজকের মতো এখানে সমাপ্তি দিতে হচ্ছে। সাইরেন মুভির দ্বিতীয় পার্টে আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে।